সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজেন্দ্র কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। পাঠ পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। শুরুতেই আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে সেন্ডার থেকে রিসিভারে ডেটা প্রেরণ করছে। এই সেন্ডার থেকে রিসিভারে ডেটা প্রেরণ করতে হলে যে কীভাবে ডেটাটা যাবে, তার শুরুটা কেমন হবে, শেষটা কেমন হবে, বা কয়টা বিট বা ক্যারেক্টার যাওয়ার পর তাদের মধ্যে সময়ের ব্যবধানটা কেমন হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আমরা আলোচনা করব। শিখন পর ডেটা ট্রান্সমিশন মেথড কি তা ব্যাখ্যা করতে পারবে, ডেটা ট্রান্সমিশন মেথডের শ্রেণীবিভাগ করতে পারবে, বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যাখ্যা করতে পারবে, ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা শেষে তোমরা এগুলো শিখতে পারবে। ডেটা ট্রান্সমিশন, দুটি কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট হওয়াকে ডেটা ট্রান্সমিশন বলা হয়। প্রতিবারে কত বিট ডেটা পাঠানো যায় তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা যায়: প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখলে দুটি কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট হওয়াকে ডেটা ট্রান্সমিশন বলে। প্রতিবারে কত বিট ডেটা পাঠানো যায় তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা যায়। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, যে ট্রান্সমিশনে ডেটা প্রেরক হতে প্রাপকের কাছে পাশাপাশি বা সমান্তরালে গমন করে তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। উৎস থেকে গন্তব্যের দূরত্ব বেশি হলে এই পদ্ধতি ব্যবহৃত হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, যে ট্রান্সমিশনের ডেটা প্রেরক হতে প্রাপকের কাছে একের পর এক গমন করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এবার আসা যাক ডেটা ট্রান্সমিশন মেথড। যে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? দুটি কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট হওয়ার সময় তাদের মধ্যে একটি সমন্বয়ের প্রয়োজন হয়ে পড়ে, যাতে সিগন্যালের শুরু ও শেষ বুঝতে পারা যায়। সিগন্যালের শুরু ও শেষ বোঝার জন্য ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। একে বিট সিনক্রোনাইজেশনও বলা হয়। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট হওয়ার সময় তাদের মধ্যে একটি সমন্বয়ের প্রয়োজন হয়ে পড়ে, যাতে সিগন্যালের শুরু ও শেষ বুঝতে পারা যায়। সিগন্যালের শুরু ও শেষ বোঝার জন্য ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা যায়: এক, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন; দুই, সিনক্রোনাস ট্রান্সমিশন; তিন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যে পদ্ধতিতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টারের মাধ্যমে ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। একাধিক কিবোর্ড, মাউস ও মনিটর সংযুক্ত থাকলে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এক্ষেত্রে 8 বিটে এক ক্যারেক্টার হিসাব করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড কাকে বলে? যে পদ্ধতিতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মাধ্যমে ট্রান্সমিট হবে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কম্পিউটার, এ একটি কম্পিউটার যেটা সেন্ডার, বি হচ্ছে রিসিভার দেখানো হয়েছে। এখানে কতগুলো ক্যারেক্টার, এগুলোকে যদি ট্রান্সমিট করে তাহলে দেখা যাচ্ছে যেখানে এই যে স্ট্রিম লাইনে যে কি থাকবে, সেখানে শেষ বিটকে আগে পাঠাবে, তারপরে
ই, প্রথমে ই, তারপরে জি, তারপরে ই, তারপরে এল, তারপরে এল, তারপরে ও, তারপরে সি। কিন্তু রিসিভার কম্পিউটার এটাকে এই যেভাবে আছে কলেজ আকারেই নেবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই সিগন্যালের শুরুতে যেটা থাকে সেটা হলো স্টার্ট বিট থাকে এবং স্টপ বিট থাকে। স্টার্ট বিট একটি থাকে, স্টপ বিট থাকে হচ্ছে একাধিক, মানে একটি অথবা দুটি স্টপ বিট থাকে, আর মাঝে থাকে 8 বিট ক্যারেক্টার। তাই এখানে প্রথমেই যখন সেন্ডার কম্পিউটার সিগন্যাল পাঠায়, প্রথমে একটা সিগন্যাল পাঠায়, তখনই রিসিভার কম্পিউটারে তার কোলক পালস শুরু হয়ে যায় এবং অভ্যন্তরীণ যে কাজ সেই কাজগুলো শুরু হয়ে যায়, যে সিগন্যাল আমাকে রিসিভ করতে হবে। তো এইভাবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ট্রান্সমিট হয়। প্রতিটা ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং ক্যারেক্টারের শেষে এক বা দুটি স্টপ বিট থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: অল্প ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনে, যেমন ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। এতে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে, যেমন ইমেইল। এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে যদি তোমার প্রশ্ন আসে যে অনুধাবনমূলক প্রশ্ন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাগুলো কি কি, তখন তুমি এটা কিন্তু দিতে পারবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: এটি সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ, ডেটা ট্রান্সমিশনের গতি কম, ডেটা চলাচল বন্ধ থাকলে মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় থাকে। আর একবার অধিক ডেটা ব্যবহার করা যায় না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহৃত হয়। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করা হয়। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে এবং কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করা হয়। মেসেজ প্রেরণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এখানে দেখানো হয়েছে যে মেসেজ প্রেরণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটি দেখানো হয়েছে। ইমেইল প্রেরণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। ইমেইল প্রেরণেও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন দক্ষতা: ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলতে প্রকৃত ডেটা ও মোট ডেটার অনুপাতের শতকরা হার বোঝায়। ডেটা ট্রান্সমিশন দক্ষতা ইটা সমান প্রকৃত ডেটা ভাগ হচ্ছে মোট ডেটা গুণ হচ্ছে 100%। 50 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে যে 50 কিলোবাইট, এখানে বি বড় হাতের হলে বাইট আর ছোট হাতের হলে সেটা বিট হিসাবে বিবেচনা করতে হবে। তো 50 কিলোবাইট সমান 50 গুণ 1024, 1 কিলো বাইট সমান 1024 বাইট। 50 গুণ 1024 গুণ 8, 409600, এত বিট। তো এখানে আমরা জানি স্টার্ট বিট একটি, স্টপ বিট দুটি, আমরা সর্বোচ্চ দিয়ে হিসাব করব দুটি স্টপ বিট, আর মাঝে 8 বিটের ক্যারেক্টার। তো এই যে 8 বিটকে প্রেরণের জন্য আমার প্রয়োজন 1 + 2, 3টি অতিরিক্ত ডেটার প্রয়োজন। তাহলে 8 বিটের জন্য প্রয়োজন কত? 3টা। 1 বিটের জন্য প্রয়োজন কত? 3/8টা। তাহলে 409600 বিটের জন্য প্রয়োজন কটা? 3 গুণ 409600 ডিভাইডেড বাই 8 সমান সমান কত? 1533600। তো ডেটা ট্রান্সমিশন দক্ষতা এটা সমান প্রকৃত ডেটা ভাগ হচ্ছে মোট ডেটা গুণ হচ্ছে 100%। তাহলে এখানে মানগুলো যদি আমি বসাই দিই, 409600 ডিভাইডেড বাই 409600 যোগ
153600 এটা করলাম, গুণ 10%, এটা সরলীকরণ করে 72.72% পাওয়া গেল। তাহলে আমরা দেখলাম 50 কিলোবাইট ডেটা প্রেরণের জন্য আমার যে দক্ষতা সেটা হচ্ছে 72.72%। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি গাণিতিক সমস্যা আসে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে দক্ষতা কেমন বা দক্ষতা নির্ণয় করো, তাহলে তোমরা সেটা কিন্তু নির্ণয় করতে পারবে। সিনক্রোনাস ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা প্রথমে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে জমা হয়, তারপর প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ব্লক আকারে নির্দিষ্ট সময় পর পর প্রেরিত হয়, সেকে আমরা বলবো সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। অর্থাৎ ডেটা প্রথমে প্রাইমারি স্টোরেজে জমা হবে, তারপর এটা ব্লক আকারে প্রেরিত হবে। 80 থেকে 132 ক্যারেক্টার করে এক একটি প্যাকেট বা ব্লক তৈরি করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখলে যে এখানে কিন্তু অতিরিক্ত একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে, যে ডেটা প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জমা হবে, তারপর 80 থেকে 132 ক্যারেক্টার করে একটা ব্লক তৈরি করবে, তারপর সে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হবে। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি। সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি। স্টার্ট এবং স্টপ বিট না থাকায় ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। সময় তুলনামূলক কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল, সার্কিট জটিল, এটি হচ্ছে এটার অসুবিধা। আর সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার, যে কম্পিউটারে ডেটা প্রেরণের ক্ষেত্রে এই সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা প্রেরণের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটা ব্যবহৃত হয়ে থাকে। অধিক দূরত্বের ডেটা প্রেরণের ক্ষেত্রে এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহার হয়ে থাকে। অধিক দূরত্বের ডেটা প্রেরণের ক্ষেত্রেও সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহার হয়ে থাকে। একই সময় অনেকগুলো কম্পিউটারের ডেটা প্রেরণের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। এবার একটি গাণিতিক সমস্যা দেখা যাক, যে 50 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। তাহলে এখানে 50 কিলোবাইট সমান 50 গুণ 1024 বাইট, 50 গুণ 1024 8 দ্বারা গুণ করলে আমরা এখানে বিট পেলাম 409600। তাই এখানে সিনক্রোনাস ট্রান্সমিশনে হেডার থাকে 2 বাইট এবং টেলার থাকে 2 বাইট, এই 2 2 4 বাইট। আর 80 ক্যারেক্টার নিয়ে আমি হিসাব করব, যে 80 ক্যারেক্টার সমান সমান হচ্ছে 80 গুণ 8 640 বিট, আর 2 2 4 বাইট সমান সমান হচ্ছে 32 বিট। তাহলে 640 বিটের জন্য প্রয়োজন হচ্ছে 32 বিট, একের জন্য প্রয়োজন হচ্ছে 32/640, আর 409600 জন্য প্রয়োজন এত। তাহলে এটাকে সরলীকরণ করে 20480 আমরা পাই। ডেটা ট্রান্সমিশন দক্ষতা এটা সমান প্রকৃত ডেটা ভাগ মোট ডেটা গুণ হচ্ছে 10%। তাহলে এখানে কত? এখানে আমরা মানগুলো বসালাম 409600 ডিভাইডেড বাই 409600 যোগ 20480, তারপর হচ্ছে ইন্টু 100%, 10%। তো এটাকে আমরা সরল করলে কত পাই? যে 95.23%। তাহলে দেখা গেল যে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা 95.23%, অর্থাৎ যেটা অ্যাসিনক্রোনাসের চেয়ে অনেক বেশি। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি গাণিতিক সমস্যা আসে তাহলে তোমরা এটা কিন্তু দিতে পারবে। এবার আইসোক্রোনাস ট্রান্সমিশন, এই পদ্ধতিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় শূন্য। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এ ধরনের ডেটা ট্রান্সফার মেথড ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পারলে যে আইসোক্রোনাস ট্রান্সমিশন যখন হবে তখন পরপর দুটি ব্লকের মধ্যে ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় কত? শূন্য। আর রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এ ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহৃত হয়। লাইভ টিভি সম্প্রচার, ভিডিও স্ট্রিমিং এ আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহার হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লাইভ টিভি সম্প্রচারের ক্ষেত্রে, ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার হয়। এখন একটা একক কাজ হিসেবে
তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে যে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যকার পার্থক্য লেখো তোমরা, তাহলে তোমরা এখানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের পার্থক্যটা লিখবে। মূল্যায়ন। ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? অবশ্যই তোমরা পারবে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে সেটাও তোমরা পারবে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে সেটাও তোমরা পারবে। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য বলো, সেটাও তোমরা পারবে। লাইভ সম্প্রচারে কোন ধরনের মেথড ব্যবহার করা হয় সেটাও তোমরা পারবে। বাড়ির কাজ, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের বৈশিষ্ট্যগুলো লিখো। তো এখানে তোমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের বৈশিষ্ট্যগুলো পড়ে একটু লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।